আচ্ছা, আজকে টপিক হচ্ছে সাইনাইডিং এন্ড কার্বোনাইট্রাইডিং। চুপচাপ খেয়াল না হলে ঘর থেকে যা। হ্যালো, কি হয়েছে? কিছু বলছো তোমরা? তোমরা কি কিছু বলছো? ম্যাম ভুলে মনে হয় কারো মাইক আনমিউট হয়ে গেছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। জি ম্যাম। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে সাইনাইডিং এন্ড কার্বোনাইট্রাইডিং। প্রথমে আমরা সাইনাইডিং নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, সাইনাইডিং কি? সাইনাইডিং হচ্ছে একটা কেজ হার্ডেনিং প্রসেস। কার্বোনাইট্রাইডিংও আরেকটা কেজ হার্ডেনিং প্রসেস। সাইনাইডিং আর কার্বোনাইট্রাইডিং এই দুটোতে কি করা হয়? স্টিলের সারফেসে কার্বন আর নাইট্রোজেন ইন্ট্রোডিউস করা হয়। তারপর সে কার্বন আর নাইট্রোজেন ধীরে ধীরে স্টিলের ভেতরের দিকে প্রবেশ করে। কতটুকু ভেতরে প্রবেশ করবে সেটা নির্ধারণ করবে কেজ ডেপথ আমাদের কতটুকু চাই। এখন আসলে সাইনাইডিং এ আসলে কি থাকে? আমরা লিকুইড কার্বোরাইজিং এর সময় পড়ছিলাম যে লিকুইড কার্বোরাইজিং এ আমরা একটা সল্ট বাথ ইউজ করি বা সায়ানাইড সল্ট বাথ ইউজ করি। সায়ানাইডিংটা কিন্তু ঠিক সিমিলার প্রসেস, এখানেও আমরা একটা সল্ট বাথ ইউজ করব। আর এই সল্ট বাথের মধ্যে বিভিন্ন ধরনের তোমার ম্যাটেরিয়াল থাকবে, স্পেশালি সল্ট থাকে, যেমন তোমার সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, এগুলো থাকবে বিভিন্ন পার্সেন্টেজে। আর এই সল্ট বাথের মধ্যে আমি যদি ম্যাটেরিয়ালকে শর্ট টাইমের মধ্যে ডুবাই তাহলে আমরা থিন কেস পাবো। আর কেস ডেপথ 0.03 ইঞ্চ থিন পর্যন্ত হতে পারে যদি আমি অল্প সময়ের জন্য, খুবই শর্ট টাইমের জন্য আমার স্যাম্পলটাকে বাথের মধ্যে ইমার্স করি। এখন কেজে যে কার্বন আর নাইট্রোজেন কন্টেন্ট থাকবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে টেম্পারেচার আর আরেকটা হচ্ছে কম্পোজিশন। নর্মালি তোমার টেম্পারেচারের উপরে যে ডিপেন্ডেন্স এটা অনেকটাই বেশি, কম্পোজিশনের চাইতে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্সটা অনেক বেশি। এরপরে আসি যে কন্টেন্ট কতটুকু থাকবে। কার্বন কন্টেন্ট থাকে তোমার 0.5 থেকে 0.8% পর্যন্ত, অন্যদিকে নাইট্রোজেন কন্টেন্ট তোমার ম্যাক্সিমাম 0.5% পর্যন্ত থাকতে পারে। আর বাথের যে কম্পোজিশন এখানে মেইনলি থাকে সোডিয়াম কার্বনেটের পার্সেন্টেজ অনেক বেশি, 40%, সোডিয়াম সায়ানাইড 30%, আর সোডিয়াম ক্লোরাইড 30%। সো এই টাইপের একটা মিক্সচার নেওয়া হয় যেখানে 3টা সল্ট আছে এবং 3টা সল্টই তোমার সোডিয়াম সল্ট, এবং এর মধ্যে সোডিয়াম সায়ানাইডটাই হচ্ছে তোমার কার্বন এবং নাইট্রোজেনের সোর্স। তো বাথের মধ্যে ডিরেক্টলি কিন্তু কোনো কার্বন বা নাইট্রোজেন নাই, অ্যাটমিক আকারে কোনো কার্বন বা নাইট্রোজেন নাই, বা এখানে যে সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম ক্লোরাইড আমরা ইউজ করছি, এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করে না। আসলে রিঅ্যাকশনটা কিরকম হয়? এখানে আছে সোডিয়াম সায়ানাইড বাথের মধ্যে, এই সোডিয়াম সায়ানাইডটা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম NCO তৈরি করে। এরপরে এই সোডিয়াম NCOটা কি হয়? ডিসোসিয়েট হয়ে 3-4টা কম্পাউন্ড তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর একটা সোডিয়াম সায়ানাইড, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন। এখানে যে নাইট্রোজেনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অ্যাটমিক নাইট্রোজেন। আর এই অ্যাটমিক নাইট্রোজেনটা কি করে? স্টিলের সারফেসের যে আয়রন থাকে সেই আয়রনের সাথে রিঅ্যাকশন করে আয়রন নাইট্রাইট তৈরি করে। সায়ানাইডিংটা বেসিক্যালি ইউজ করা হয় থিন হার্ড কেস তৈরির জন্য। এগুলো বিশেষ করে অ্যাপ্লাই করা হয় স্ক্রু তৈরিতে, স্মল গিয়ার, নাট, বোল্টস, এই জিনিসগুলো তৈরিতে ইউজ করা হয়। আর সায়ানাইডিং বাথ, যে এই বাথের টেম্পারেচার অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে বাথের টেম্পারেচার তোমার 1400 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট এর মধ্যে মেনটেন করা হয়। এই হচ্ছে আমাদের ওভারঅল সায়ানাইডিং প্রসেস। এখন আমরা নেক্সট যাব, নেক্সট হচ্ছে কার্বোনাইট্রাইডিং।
কার্বন নাইট্রাইডিং আর সায়ানাইডিং এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে কি, সায়ানাইডিং এ আমরা লিকুইড বাথ ইউজ করি কার্বন আর নাইট্রোজেনের সোর্স হিসেবে, আর কার্বন নাইট্রাইডিং এ আমরা ইউজ করব কার্বন এবং নাইট্রোজেনের একটা গ্যাসিয়াস সোর্স। তো সেই গ্যাসিয়াস অ্যাটমসফিয়ারের মধ্যে তোমার হাইড্রোকার্বন, অ্যামোনিয়া এই বিভিন্ন ধরনের বিভিন্ন পার্সেন্টেজে থাকে। আর এখানে যদি আমি শর্টার এক্সপোজার দিই, মানে অল্প সময় ধরে যদি স্যাম্পলটাকে এই গ্যাসিয়াস এনভায়রনমেন্টে হিট আপ করি, তাহলে কেস ডেপথ 0.01 ইঞ্চ থিন পর্যন্ত হতে পারে। আর এখানে যে গ্যাসিয়াস অ্যাটমসফিয়ারটা ইউজ করা হবে, সেখানে বেসিক্যালি তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্যারিয়ার গ্যাস, আর একটা এনরিচিং গ্যাস, আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তিনটা সেপারেট জিনিস একটা চেম্বারের মধ্যে ইনসার্ট করা হবে। এখানে ক্যারিয়ার গ্যাস যেটা ইউজ করা হবে, তার মধ্যে মেইনলি থাকবে নাইট্রোজেন, হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড। নাইট্রোজেন, হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড এগুলো তোমার জেনারেট করা হয় এন্ডোথার্মিক জেনারেটর দিয়ে। এই তিনটা জিনিস জেনারেট করা হয়। এরপরে এই তিনটা জিনিসকে কি করা হয়, তো চেম্বারের মধ্যে ইনসার্ট করা হয় এবং একই সাথে কিন্তু চেম্বারটাকে হিট আপ করা হয়। বলে রাখি যে আগেই স্যাম্পলটাকে চেম্বারের মধ্যে কিন্তু রাখা হয়েছে। স্যাম্পলটাকে চেম্বারের মধ্যে রেখে তারপরে স্যাম্পলটা এয়ারটাইট করা হয়। এয়ারটাইট করে এর মধ্যে কি কি দেওয়া হয়, ক্যারিয়ার গ্যাসটা প্রথমে দেওয়া হয় এবং ক্যারিয়ার গ্যাস দেওয়ার পরে এর মধ্যে অ্যাক্টিভ গ্যাস অ্যাড করা হয়, এরপরে এনরিচিং গ্যাস এবং অ্যামোনিয়া অ্যাড করা হয়। আচ্ছা, এখানে ক্যারিয়ার গ্যাস যেটা ইউজ করা হচ্ছে, এই ক্যারিয়ার গ্যাস কিন্তু কি করে, এয়ার ইনফিল্ট্রেশনকে প্রিভেন্ট করে। আমি যে চেম্বারটা ইউজ করছি, সেই চেম্বারটার বাইরে আছে এয়ার আছে, এই চেম্বারের বাইরে আছে এয়ার। এখন কি হবে, এয়ার সবসময় কি চাইবে, যদি চেম্বারে কোনো লিকেজ বা কোনো কিছু থাকে, তাহলে এয়ার চেম্বারের মধ্যে প্রবেশ করতে চাইবে। এটা একটা নর্মাল ব্যাপার। তো এয়ার যখন চেম্বারের মধ্যে প্রবেশ করবে, তখন আমি যে নর্মাল কার্বোরাইজিং রিয়াকশনটা চাচ্ছি বা কার্বোনাইট্রাইডিং রিয়াকশনটা চাচ্ছি, এই রিয়াকশনটা কিন্তু তখন আর হবে না। তখন অক্সিজেন গিয়ে ইন্টারফেয়ার করবে রিয়াকশনে এবং বিভিন্ন ধরনের অক্সাইড কম্পাউন্ড তৈরি হবে। তো এক্ষেত্রে কি হবে, বাইরে থেকে কোনো অ্যাটমসফিয়ারিক গ্যাস যাতে ভেতরে প্রবেশ না করে, সেজন্য ভেতরে চেম্বারের যে প্রেসার, সেটা 1 অ্যাটমসফিয়ার প্রেসারের চাইতে বেশি রাখতে হবে এবং সেই প্রেসারটা বেশি রাখার জন্য বেসিক্যালি এখানে ইউজ করা হয় ক্যারিয়ার গ্যাস। তো ক্যারিয়ার গ্যাসটা কি করবে, ক্যারিয়ার গ্যাসের প্রেসার 1 atm এর উপরে থাকবে এবং এটা কি করবে, বাইরে থেকে কোনো এয়ার বা অন্য কোনো কিছুকে ভেতরে প্রবেশ করতে দেবে না। আর চেম্বারের ভেতর থেকে, হ্যাঁ, যদি চেম্বারে কোনো লিক থাকে, ওয়ালে যদি কোনো লিক থাকে, তাহলে চেম্বারের ভেতর থেকে কোনো গ্যাস বাইরে বের হতে পারবে, কারণ ভেতরে হাই প্রেসার আছে, কিন্তু বাইরে থেকে কোনো কিছু ভেতরে যেতে পারবে না। তাহলে এখানে এই ক্যারিয়ার গ্যাসটা কিন্তু এয়ার ইনফিল্ট্রেশনকে প্রিভেন্ট করবে এভাবে। আর আরেকটি জিনিস, এটা হচ্ছে ডাইলুটেন্ট হিসেবে কাজ করে। আমরা অ্যাক্টিভ গ্যাস একটা ইউজ করব, যেটা হচ্ছে হাইড্রোকার্বন আর অ্যামোনিয়ার মিক্সচার। তো হাইড্রোকার্বন আর অ্যামোনিয়ার মিক্সচার যেটা আমরা অ্যাড করব, সেইটার ডাইলুটেন্ট হিসেবে কাজ করবে হচ্ছে এই ক্যারিয়ার গ্যাসটা। তাহলে ক্যারিয়ার গ্যাসের দুটো ফাংশন, একটা হচ্ছে ইট প্রিভেন্টস দ্য এয়ার ইনফিল্ট্রেশন, অ্যান্ড সেকেন্ড ফাংশন হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ দ্য ডাইলুটেন্ট অফ দ্য অ্যাক্টিভ গ্যাস। নেক্সট হচ্ছে কি, আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এনরিচিং গ্যাস। এনরিচিং গ্যাস হিসেবে বেসিক্যালি ইউজ করা হয় প্রোপেন বা ন্যাচারাল গ্যাস। আর প্রোপেন বা ন্যাচারাল গ্যাস হচ্ছে কার্বনের খুব ভালো সোর্স, যেটা আমরা কার্বোরাইজিং এর সময় দেখেছি যে আমরা যদি ন্যাচারাল গ্যাস ইউজ করি, তাহলে ন্যাচারাল গ্যাসের যে মিথেন, ইথেন বা এই কম্পোনেন্ট গুলো থাকে, এই কম্পোনেন্ট গুলোর মধ্যে প্রচুর পরিমাণ কার্বন থাকে। তো এখানে এই জিনিসটা বলা হয়েছে যে ফার্নেস টেম্পারেচার কত, আচ্ছা ফার্নেস টেম্পারেচারের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে এক্সাক্ট টেম্পারেচারটা উল্লেখ করা হয়নি কার্বোনাইট্রাইডিং এর ক্ষেত্রে। ফার্নেসে যে টেম্পারেচার আমরা ইউজ করব, সেখানে কি করা হয়, সেই টেম্পারেচারে একই টেম্পারেচার আমরা অ্যামোনিয়া অ্যাড করা হয়। অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়া ভেঙে যায়, ডিসোসিয়েট হয় এবং অ্যামোনিয়ার ডিসোসিয়েশনের ফলে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। এই নাইট্রোজেনটাই স্টিলের সারফেসের সাথে রিঅ্যাকশন করে আয়রন নাইট্রাইট তৈরি করে।
তাহলে এখানে যে দুটো জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে এনরিচিং গ্যাস। এনরিচিং গ্যাসের মধ্যে থাকে এই প্রোপেন বা ন্যাচারাল গ্যাস থাকে। এই প্রোপেন বা ন্যাচারাল গ্যাসের কার্বনটা রিয়াকশন করে আয়রনের সাথে কার্বন নাইট্রাইড তৈরি করে। আর অন্যদিকে আমরা যে অ্যামোনিয়াটা অ্যাড করব, সেই অ্যামোনিয়া ডিসোসিয়েট হয়ে যে নাইট্রোজেনটা তৈরি করবে, সেই নাইট্রোজেনটা আয়রনের সাথে রিয়াকশন করে আয়রন নাইট্রাইড তৈরি করবে। তাহলে এইভাবে কি হচ্ছে, কার্বন এবং নাইট্রোজেন দুটো জিনিসকে একসাথে আমরা স্টিলের কেসের মধ্যে প্রবেশ করাচ্ছি এবং হার্ডেনিং প্রক্রিয়া সম্পন্ন করছি। এখন আমরা দেখি যে কার্বোনাইট্রাইডিং এই প্রসেসের অ্যাডভান্টেজ কি কি হতে পারে। ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা এটা কম্পারেটিভলি লো টেম্পারেচার করতে পারি। কার্বোরাইজিং এর চাইতে অনেক কম টেম্পারেচারে আমরা কার্বোনাইট্রাইডিং করতে পারি। সো এটা আমাদের জন্য একটা বেনিফিট, কারণ কম টেম্পারেচার মানে কম পাওয়ার, আর কম পাওয়ার মানেই হচ্ছে লেস এক্সপেন্সিভ একটা প্রসেস। নেক্সট হচ্ছে লেস পসিবিলিটি অফ ডেঞ্জার অফ ক্র্যাকিং। এখানে কি হবে, তোমার ক্র্যাকিং এর পসিবিলিটি অনেক কম থাকবে, যেহেতু কম টেম্পারেচার ইউজ করা হচ্ছে। আর একই সাথে আমরা কিন্তু কার্বোরাইজড এই পার্টটাকে, নাইট্রাইডের এই পার্টটাকে ডিরেক্টলি কিন্তু আমরা অয়েল কোয়েঞ্চিং করি। ওয়াটার কোয়েঞ্চিং না করে নর্মালি অয়েল কোয়েঞ্চিং করা হয়। তো অয়েল কোয়েঞ্চিং যদি করা হয় তাহলে ক্র্যাকিং এর পসিবিলিটি অনেক কম থাকে। নেক্সট হচ্ছে কি যে কার্বোনাইট্রাইডের একটা পার্টের রেজিস্ট্যান্স টু সফেনিং অনেক বেশি ইন কম্পেয়ার টু কার্বোরাইজড পার্ট। আমরা যদি একটা কার্বোনাইট্রাইডেড পার্ট আর একটা কার্বোরাইজড পার্টকে সফেনিং করি, সফেনিং কিভাবে করা যায়, যদি আমরা টেম্পারিং করি, কার্বোনাইট্রাইডেড বা কার্বোরাইজড পার্টকে, দুটো পার্ট নিলাম, এই দুটো পার্টকে যদি আমি টেম্পারিং করি তাহলে দেখা যাবে যে কার্বোনাইট্রাইডের যে পার্ট সেটার রেজিস্ট্যান্স টু সফেনিং অনেক বেশি কার্বোরাইজড পার্টির চাইতে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে কার্বোনাইট্রাইডিং প্রসেস যেটা, এটা কেস হার্ডেনিং এর জন্য কম্পারেটিভলি বেশি ইফেক্টিভ ইন কম্পেয়ার টু কার্বোরাইজিং প্রসেস। আচ্ছা, এখন আমরা আসি আমাদের থার্ড যে প্রসেস, সেটা হচ্ছে নাইট্রাইডিং প্রসেস। সো আমরা এখানে আলটিমেটলি আজকে ওইদিকে দুটো প্রসেস দেখলাম, একটা হচ্ছে সায়ানাইডিং আর একটা কার্বোনাইট্রাইডিং, আর এটা হচ্ছে নাইট্রাইডিং। নাইট্রাইডিং এর জন্য একটা স্লাইডই আছে আজকের মতো, নেক্সট ক্লাসে আমি এটা শেষ করব তোমাদের। আচ্ছা, নাইট্রাইডিং এ বেসিক্যালি ক্যারিয়ার গ্যাস যেটা ইউজ করা হয় সেখানে থাকবে অ্যামোনিয়া আর হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামোনিয়া। অ্যামোনিয়া যেটা সেটা হচ্ছে NH3 যেটা আমরা জানি, আর ডিসোসিয়েটেড অ্যামোনিয়া হচ্ছে ক্র্যাকড অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়াকে নিয়ে এক জায়গায় ডিসোসিয়েট করা হয়, তারপর সেটাকে ডিরেক্টলি ইনসার্ট করা হয় তোমার চেম্বারের মধ্যে। আচ্ছা, এখানে আমার এই ডিসোসিয়েটেড অ্যামোনিয়ার মধ্যে যে নাইট্রোজেনটা থাকবে সেই নাইট্রোজেনটা আয়রনের সাথে রিয়াকশন করবে আর আয়রন নাইট্রাইড তৈরি করবে। এখন নাইট্রাইডিং এর মাধ্যমে আমি যদি বেস্ট আউটপুট চাই তাহলে স্টিলের মধ্যে যদি অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম বা মলিবডেনাম এই টাইপের জিনিস অ্যাড করা হয়, এই টাইপের অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করা হয়, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয়। আসলে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম এই জাতীয় জিনিস কি করে, এগুলো হচ্ছে যে তোমার নাইট্রাইড ফর্মিং এলিমেন্ট। এই এলিমেন্টগুলোর নাইট্রোজেনের প্রতি অ্যাফিনিটি বেশি এবং নাইট্রোজেনের কন্ট্যাক্টে আসার সাথে সাথে এরা খুব ফাস্ট নাইট্রাইড তৈরি করে। অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করবে, ক্রোমিয়াম নাইট্রাইড, আর মলিবডেনাম নাইট্রাইড তৈরি করবে। আর এই যে নাইট্রাইড গুলো তৈরি হলো, এই নাইট্রাইড গুলো হচ্ছে খুবই হার্ড এবং আয়রন নাইট্রাইডের চাইতেও এগুলো হচ্ছে খুবই হার্ড। সো আমি যদি স্টিলের কম্পোনেন্টের মধ্যে এই অ্যালয়িং এলিমেন্ট গুলো অ্যাড করে থাকি তাহলে কি হবে, নাইট্রাইডিং এর সময় এই এলিমেন্ট গুলো খুব ফাস্ট নাইট্রোজেনের সাথে রিয়াকশন করবে এবং নাইট্রাইড তৈরি করবে, যেগুলো খুবই হার্ড, এবং আমরা এক্সট্রিম কেস পাবো সেক্ষেত্রে। আচ্ছা, এখন এখানে আমরা প্রসেসটা একটু দেখে নিই যে প্রসেসে কি কি থাকে। প্রসেসের টেম্পারেচার বেসিক্যালি 925 থেকে 1050 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে মেনটেন করা হয়। প্রথমে কি করা হয়, যেহেতু আমরা এখানে গ্যাস ইউজ করছি, নাইট্রাইডিং এর ক্ষেত্রেও যেহেতু গ্যাস ইউজ করছি, সুতরাং আমাকে কি করতে হবে, একটা এয়ারটাইট বক্স বা এয়ারটাইট কন্টেনার বা ফার্নেস এরকম কিছু ইউজ করতে হবে। এয়ারটাইট একটা কন্টেনারকে আমি হিট আপ করবো কত, 925 থেকে 1050 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফারেনহাইট পর্যন্ত। আর এই টেম্পারেচারে কি করা হবে, আমার ক্যারিয়ার গ্যাস যেটা থাকবে সেই ক্যারিয়ার গ্যাসটাকে আমি এই কন্টেনারের মধ্যে ইন্ট্রোডিউস করব। আর এই ক্যারিয়ার গ্যাসের মধ্যে আগে বলছি যে অ্যামোনিয়া, ডিসোসিয়েটেড অ্যামোনিয়া দুটো জিনিস থাকে।
নাইট্রাইটিং এর সবচাইতে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লং সাইকেলটা অনেক লং, এবং 80 আওয়ার একটা সাইকেল যদি আমি ইউজ করি তাহলে কেস ডেপথ হবে মাত্র 0.024 ইঞ্চ, এবং এইটা হচ্ছে যে খুবই থিন। সো আমি যদি একটু থিক কেস ডেপথ চাই তাহলে আমাকে আরো অনেক বেশি সময় ধরে নাইট্রাইটিং করতে হবে। এই জন্য এটা হচ্ছে নাইট্রাইটিং এর একটা ব্যাড সাইড। কিন্তু ওভারঅল আমি যদি কম্পেয়ার করি তাহলে এই নাইট্রাইডেড পার্ট এক্সপেন্সিভ, কিন্তু এইটার হচ্ছে যে তোমার ডিউরেবিলিটি বা লাইফ টাইম অনেক বেশি এনভায়রনমেন্টে। এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে নাইট্রাইটিং যদি আমি করি তাহলে কিন্তু এইটা একটু এক্সপেন্সিভ হবে কার্বোরাইজিং এর চাইতে, কারণ এখানে আমাকে ফার্নেস ইউজ করতে হচ্ছে, ক্যারিয়ার গ্যাস অ্যামোনিয়া বা ডিসোসিয়েটেড অ্যামোনিয়া ইউজ করতে হচ্ছে। একই সাথে আমি যদি বেস্ট আউটপুট চাই তাহলে আমাকে ফর্মিং এলিমেন্ট, নাইট্রাইটিং ফর্মিং এলিমেন্ট, অ্যালয়িং এলিমেন্ট এগুলো অ্যাড করতে হচ্ছে। অ্যালয়িং এলিমেন্ট এই অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের দাম কম্পারেটিভলি কম, কিন্তু ক্রোমিয়াম বা মলিবডেনাম এগুলোর দাম কিন্তু আবার বেশি। সো এই জিনিসগুলো কিন্তু একটু হলেও এক্সপেন্সিভ। আবার অ্যালয় যে তৈরি করতে হবে, সেই মানে আয়রনের সাথে যখন আমি এগুলো অ্যালয় করব, অ্যাড করব, বা স্টিলের সাথে যখন অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম বা মলিবডেনাম অ্যাড করব, সেই অ্যালয়িং প্রসেসটাকেও কিন্তু আমার মনিটর করতে হবে। হ্যাঁ, তো সবকিছু মিলায়ে আমার হচ্ছে কার্বোরাইজিং হচ্ছে বেটার। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, কার্বোনাইট্রাইডিং এর কিছু অ্যাডভান্টেজ আছে কার্বোরাইজিং এর উপরে। কিন্তু এখানেও একটা ফ্যাক্ট কাজ করে, সেটা হচ্ছে যে কার্বোনাইট্রাইডিং এও কিন্তু আমি কি গ্যাস ইউজ করছি। সো গ্যাস ইউজ করা মানেই কিন্তু আমার খরচ, প্রসেসিং খরচ যেটা, সেটা আলটিমেটলি একটু বেড়ে যাচ্ছে। তো আমি যদি কস্ট ইফেক্টিভ এবং মোটামুটি পারফরমেন্সের কথা যদি চিন্তা করি তাহলে সব দিক মিলায় কার্বোরাইজিং হচ্ছে বেটার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের নাইট্রাইডিং শেষ করব, আর একই সাথে ওইদিকে ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং এটাও শেষ করব। হ্যাঁ, তাহলে কেস হার্ডেনিং মোটামুটি হয়ে যাবে নেক্সট ক্লাস নিয়ে। আচ্ছা, তোমাদের জন্য আজকে এতটুকুই।